এই সামান্য ভিডিও দেখে তুমি এত রেগে আছো? তুমি কি ছোট বাচ্চা? এগুলো সামান্য। আপনি আসলে কি বলেন তো? আপনি নিজে জানেন কি দেখছেন? কিরণ চোখ বড় বড় করে বলল। হ্যাঁ, জাফরের কথা কেটে কিরণ থমকে ওঠে। আই চুপ! লজ্জা নেই আবার বলে যে খচ্চর লোক। জান, এখানে খারাপের কি আছে? আমি তো আর আন্ডার এজ না যে এসব দেখতে পারবো না। আই এম এ গ্রোন এজ ম্যান অ্যান্ড ইটস এ নর্মাল থিং। এগুলো নর্মাল আপনার কাছে? বাহ, ভালোই। দূরে সরে বসেন। ঘিন লাগে আপনার সাথে বসতে। আপনার জন্য মান সম্মান গেছে আমার। তোর কিরণ চেপে বসে। তার অসহ্য লাগছে। তাদের চিৎকার চেঁচামেচিতে বাসের বয়স্ক একজন লোক বলে উঠল। এত চিৎকার করো না তো, সমস্যা হয়। জাফর কিরণের কাছে এসে বলল। শোনো লাভ, এগুলো সবাই দেখে, কেউ গোপনে দেখেও অস্বীকার করে। আমি তো আর অস্বীকার করি না। এসব সাধারণ বিষয়, ভবিষ্যতে আমাদেরও কাজে লাগবে এসব। যুবের শেষ কথার ইঙ্গিত বুঝতে পেরে কিরণ উঠে দাঁড়ায়। আর না, তার মাথা ধরে যাচ্ছে। এত জঘন্য, এত নোংরা, এত লাগাম ছাড়া যুগ। রাগে রিরি করছে তার শরীর। জামান বেয়াদ্দপের থেকেও যদি বড় কিছু থাকে তাহলে সেটা। কিরণ যুগকে ধাক্কা মেরে সরালো। একটুর জন্য যুগ পড়ে যায়নি। চলন্ত বাসে কিরণ ছিট ধরে দাঁড়িয়ে দেখলো কোথাও খালি আছে কিনা। নেই, সব ভর্তি। জাভান বারবার অনুরোধ করলো কিরণকে। হাত টেনে ধরলো। কিরণ তার পায়ের হিল খুলে জাভানের কনুইতে বাড়ি মারল। সে ধমকে উঠল, যদি জাভান আরেকবার ডিস্টার্ব করে তাহলে চিল্লিয়ে সবাইকে জাগিয়ে তুলে জুতোর বাড়ি মারবে। জাভান বুঝলো যে কিরণের সাথে একটু বেশি অশোভন কথা বলে ফেলেছে। কিরণ আনকমফোর্টেবল ফিল করেছে সেটাও বোঝে। কিরণের নজর গেল উজানের পাশের সিটে। উজানের ব্যাক সিট জুড়ে আরামে বসে আছে। কিরণ ব্যাগটা নিয়ে নিজের সিটে ছুঁড়ে মেরে উজানের পাশে বসলো। উজান চোখ মেলে তাকালো। পাশে ফোঁসফোঁস করতে থাকা কিরণের দিকে তাকিয়ে পেছনের কাতর যুবের দিকে তাকালো। জাফর উজানের দিকে তাকিয়ে চোখের ইশারায় বলল। এসব তো নর্মাল উজি, ও এত রিয়্যাক্ট কেন করছে? উজান বুঝে নিল যে তখনকার ঘটনার জন্য এমন অবস্থা। জাফর বারবার কিরণকে বিরক্ত করছে দেখে কিরণ জাফরের দিকে ফিরে শান্ত গলায় বলল। যুব, তুমি যদি আর একবার আমাকে ডিস্টার্ব করেছো তো গায়ের সবগুলো জ্যাকেট খুলে বসে থাকবো। কিচ্ছু খাবো না। তোমার ভালো লাগবে তো? জাফর দুপাশে মাথা নাড়ালো। তাহলে চুপচাপ বসে থাকো, আমার ঘুম পাচ্ছে। জাফর চায় না কিরণের কোনো কষ্ট, তাই চুপচাপ বসে রইল। সামনের সিটে এক হাত বাড়িয়ে কিরণের বাহু ধরে থাকলো। হাত ধরেছো কেন? হাত সরাও। তুমি ঘুমাও শোনা, যদি পড়ে যাও তাই ধরেছি, ডিস্টার্ব করছি না তো। কিরণ কিছু না বলে বিড়বিড় করে বলল। এসব বাজে ছেলে কেন আমার কপালে জুটে? সব ছেলেগুলোই এক, বাইরে ফিটফাট, ভিতরে সদরঘাট। তোর উজান বোধহয় শুনে নিল কথাটা। সে কিরণের দিকে চেয়ে চোখ ঘোরালো। কিরণ মনে মনে বলল। হাসছে আমার আরেক ভাবওয়ালা, যত সব। কিরণের দিন ব্যস্ততায় কাটে ইদানিং। সারাদিন অফিস করে এসে জাভানের পাগলামি সহ্য করা, এই নিয়েই তার জীবন। সে চেয়েছিল চাকরিটা ছেড়ে দেবে। প্রাইভেট কোম্পানিতে বেতনের চেয়েও গাধার খাটুনি দ্বিগুণ। সকালে গিয়ে রাতে ফেরাটা কিরণের পক্ষে আর সম্ভব হচ্ছে না। শরীরে আর কত কুলায়। আর তার বেতনটাও কেটে দিয়েছে বস। পরের মাস থেকে বেতন কমাবে, কারণ কোম্পানি ভালো যাচ্ছে না। পড়াশোনা লাটে উঠিয়েছে আরও আগেই। মাস্টার্স কমপ্লিট করে বসে আছে। সে ভাবছে কোনো ব্যবসা করবে, কিন্তু কি ব্যবসা করবে? অনলাইনে শুরু করতে চেয়েছিল, খুব বড়সড় ধোঁকা খেয়েছে কাস্টমারদের থেকে। ফ্রিল্যাক্সিং করতে গিয়ে চেয়েছিল, সেখানেও অনেক সময় যাবে আর্নিং করতে। তার চেয়ে বড় কথা, স্ক্রিনে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারে না, মাথা ব্যথা করে। টিউশনিতে আরও প্যারা। কিরণের মাথায় কাজ করে না, সে কী করবে? তার উপর জাভানের পাগলামি তো আছেই। হুটহাট করে অফিসে চলে আসে। রাত যতটাই গভীর হোক না কেন, জাভানের মন চাইলে তাকে কল করে বসে। কিরণের ক্লান্তির কথা চিন্তা করে না। যদি কিরণ বলে তার খারাপ লাগছে, তাহলে জাভানের মন যদি ভালো থাকে তাহলে শুয়ে পড়তে বলবে। আর মন ভালো না থাকলে কিরণকে ঘুম নষ্ট করে জাভানের জ্ঞান শুনতে হয়। লাইফের ওপর খুব বিরক্ত হয়ে এসেছে কিরণের। কয়েকদিন আগে কিরণের ভাই কিয়াত অ্যাক্সিডেন্ট করেছে। স্কুল থেকে আসার পথে গাড়ির সাথে ধাক্কা খেয়ে পা ভেঙেছে। ডাক্তার বেড রেস্টে থাকতে বলেছে আপাতত। প্রাইভেট হাসপাতাল থেকে তাকে সদরে শিফট করেছে কিরণ, কারণ প্রাইভেটের সিটের চার্জ দেওয়ার মতো তার কাছে টাকা নেই। কিরণের মাও অসুস্থ। ব্যাংকে যা জমা ছিল তার 4 ভাগের 3 ভাগ শেষ হয়েছে ভাইয়ের পেছনে। জাভান চেয়েছিল কিরণকে টাকা দিয়ে হেল্প করতে, কিরণ দেয়নি, কারণ সে একটা ব্যাপার খুব ভালো করে জানে জাভান সম্পর্কে।
তাহলে জাভান যদি কখনো কোনোভাবে হেল্প করে আর তার যদি কোনো সময় খুব রাগ ওঠে তাহলে সে ওই হেল্প করা নিয়ে খোঁচা দেয়। একবার কিরণের ওপর প্রচণ্ড রাগ হয়েছিল জুভের। তাদের ঝগড়ার এক পর্যায়ে জাভান খুব ছোট একটা বিষয় নিয়ে খোঁচা দিয়েছে। বিষয়টা ছিল কিরণ মাঝে মাঝে খুব প্রয়োজনে জাভানের গাড়িটা ব্যবহার করত। জাভান নিজেই কিরণকে বলেছিল এটা তার গাড়ি ভেবে ব্যবহার করতে। কিরণও বোকার মতন ব্যবহার করেছে। আরেকদিন বিপদে পড়ে জুবের কাছ থেকে 60,000 টাকা ধার নিয়েছিল। জু বলেছে এই টাকা তাকে ফেরত দিতে হবে না, কিন্তু কিসের কি, সেসব নিয়ে শেষে জুবের থেকে গায়ে আগুন জ্বালানোর মতন কোটা সহ্য করতে হয়েছে তাকে। খুব কষ্টে নিজের মাসিক হাত খরচ জমিয়ে ওভার টাইমে কাজ করে কিরণ তখন তার টাকা পরিশোধ করেছে। রাগ কমায় জুব অবশ্য তার থেকে টাকা নিতে চায়নি, কিন্তু কিরণ জোর করে ফেরত দিয়ে দিয়েছে, কারণ জুব পরে রাখলে ঠিকই খোঁচা দেবে। তারপর থেকে কিরণ কানে ধরেছে তার জীবনে দুর্ভিক্ষ এলেও সে জাভানের থেকে সাহায্য চাইবে না, ভুলেও না। কিরণ ভাবছে কোনো ব্যাংক থেকে লোন নেবে, কিন্তু মাসের কিস্তি পরিশোধ করবে কিভাবে? তার এডুকেশনাল সার্টিফিকেট, তার নাম্বার খুবই কম, যার জন্য কোনো ভালো জবে পোস্ট হচ্ছে না। সত্যি বলতে সে কোনোদিন লেখাপড়ার প্রতি সিরিয়াস ছিল না। কোনো রকমে টেনে টুনে পাশ করা ছাত্রী সে। পড়ালেখার মতো সিচুয়েশন কিংবা সেই পরিবেশ তার কোনো দিন ছিলই না। কিরণের চোখের কোণ বেয়ে গরম জলের ফোঁটা পড়ল। অতীতের কত দুর্বিষহ স্মৃতি এখনও তাড়া করে বেড়ায় তাকে। অতীত কেন মুছে ফেলা যায় না জীবন থেকে? দীর্ঘশ্বাস ছাড়ে কিরণ। সে দীর্ঘশ্বাসের সাথে কত নাম জানা জানা কষ্ট, আর্তনাদ, হাহাকার বেরিয়ে আসে। ইদানিং সে খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে। কোনো কিছুই ভালো লাগে না তার। তার জীবনটার আসলে কোনো মানেই নেই। তার যদি কোনো পিছুটা না থাকতো তাহলে কবে আত্মহত্যা করতো? কিরণ বসে আছে গার্ডেনে। সকাল থেকে পেটে কিচ্ছু পড়েনি। বাসাতেও রান্না করেনি সে। এখন প্রয়োজনে জাভানের ফ্ল্যাটে এসেছিল। বাসার কেচি গেটের লক। কিরণ গেট দিয়ে ভালো করে দেখলো উজানের ফ্ল্যাটে তালা মারা, কিন্তু জুভের টাই নেই। তার মানে জুভ বাসায় আছে। তাহলে গেট এখনও খুলছে না কেন? নিশ্চয়ই পড়ে পড়ে ঘুমাচ্ছে এই বেলা 10টাতেও। কিরণ অনেকবার কলিং বেল চেপেছে। জুবের মোবাইলে কল দিয়েছে অনেকবার, ফোন বন্ধ দেখাচ্ছে। জুবের ফ্ল্যাটের পাশটাতেই দেওয়াল, যার কারণে কিরণ ফ্ল্যাটের পাশে গিয়ে জানলায় টোকা দিতে পারছে না। আর জুবের রুমটার ভেতরেও। জুবের আজ বাসায় থাকারই কথা, কারণ আজ শুক্রবার। আর ছুটির দিনে জুব 11টা 12টার ঘুম থেকে ওঠে। কিরণকে তাহলে আরও 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। জুবের বাসায় কিরণের অনেক জিনিসপত্রই রয়ে গেছে। সে তার বর্তমানের বাসাটা ছেড়ে দেবে। বাসা ভাড়ার সাথে কুলাতে পারছে না। একা একটা মেয়ে, কতদিক সামলাবে সে? মায়ের অসুস্থতা, ভাইয়ের পড়াশোনা, অসুস্থতা, বাড়তি খরচ, তার এখানে থাকা খাওয়ার খরচ, এসব এই অল্প বেতনে চলে? তাও তো আগে কিরণ ভালো অ্যামাউন্টের বেতন পেত, এখন তাও নেই। এই অল্প বয়সে তার ক্লান্তি চলে এসেছে। মীরাও চলে গেছে হোস্টেলে। কিরণ ভাবছে সে হোস্টেলে চলে যাবে। এই মাসে ভাড়া দিয়ে সামনের মাস থেকে হোস্টেলে উঠবে, তাতে খরচ যদি কিছু কমে। আজ এখান থেকে যাওয়ার সময় হোস্টেল সুপারের সাথে কথা বলতে হবে তার। কিরণ যখন এত সব চিন্তা করছিল তখন গেটের ভেতরে প্রবেশ করতে থাকা একটি গাড়ি হর্ন বাজায়। কিরণ ঘুরে দেখে এটা উজানের গাড়ি। উজান গাড়ি থেকে নেমে ঘরে ঢোকার পথে কিরণকে বাগানে দাঁড়িয়ে থাকতে দেখে। কিরণ উজানকে দেখে এগিয়ে আসে। উজানের কাছে গেট আর ফ্ল্যাটের সব কিছুরই চাবি থাকে। উজান তার দিকে দুর্বল পায়ে এগিয়ে আসতে থাকা কিরণকে এক পলক চেয়ে চোখ ফিরিয়ে আবারও তাকালো। কিরণের চোখের নিচে কালি, মুখ শুকিয়ে গেছে, দেখে মনে হয় পেটে কিছু পড়েনি তার, চুল এলোমেলো। কিরণ উজানের সামনে এসে দাঁড়ালো। তার দিকে চেয়ে থাকার রহস্যময় চোখের দিকে চেয়ে কিরণ স্মিত কণ্ঠে বলল, গেটটা একটু তাড়াতাড়ি খুলো। উজান চোখ ফিরিয়ে নেয়। গেট খুলতে খুলতে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? তো নিচ থেকে বাসা চেক করব, জিনিসপত্র নিতে আসছি। বাসা চেঞ্জ করবে কেন? জাভান জানে? আজকে জানবে। উজান আবার প্রশ্ন করে, বলছো না যে কেন বাসা চেঞ্জ করবে? কিরণ কিছুটা বিরক্ত হয়। সেদিন সরি বলার পর থেকে উজান এখন আর তার সাথে লাগে না তেমন। আগে যেখানে কথায় কথায় অপমান করতো, এখন শুধু চোখ উল্টে সরিয়ে নেয়, একদম চুপচাপ থাকে, যেন কিরণকে এখন আর সে শত্রু হিসেবে দেখে না। উজানের হঠাৎ এই পরিবর্তন কিরণের কাছে সম্পূর্ণ অচেনা। কেমন ভদ্র ছেলের মতন কথাবার্তা হয়ে যাচ্ছে তার। যদিও উজানের ভদ্র কথাবার্তা সবার বেলাতেই খাটত, শুধু কিরণ ছাড়া। কিন্তু এখন কত পরিবর্তন, যেমন এখন অনেক প্রশ্ন করছে, অথচ তার উচিত ছিল কিরণকে পাত্তা না দিয়ে নিজে গেট খুলে নিজের কাজে মন দেওয়া। কিরণের থেকে উত্তর না পেয়ে উজান পেছন ফিরে দেখে কিরণের চিন্তিত মুখ। কি এমন ভাবছে এত? কিরণের ধ্যান ভাঙে। কিছু না তো। সকাল থেকে কিছু খাওনি? কিরণের চোখে খেলা করছে বিস্ময়। উজান বুঝলো কিভাবে? বলছি সকাল থেকে কিছু খাওনি? খেয়েছি। কিরণ নিজেকে সামলায়। তো
তাহলে চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? না, কিরণ ঠিকই শুনছে এসব। উজানের মুখ থেকে এসব বেরিয়েছে। ভাবতে অবাক লাগলো, বিষয়টা হজম করতে কষ্ট হচ্ছে কিরণের। উজান কিনা তাকে ভালো মন্দ জিজ্ঞেস করছে, আবার যেখানে উজান এক কথা একবার বলে সেখানে তাকে দুবার বলছে। খুবই বিস্ময়কর ব্যাপার। কিরণ উজানের মুখের দিকে ভালো করে চোখ মেলে দেখলো। উজানকে বড্ড সতেজ লাগছে। গোসল করলে মানুষকে যেমন ফ্রেশ লাগে ঠিক তেমন। দেখা শেষ? হুম। কি বারবার হুম হুম করছো? এক কথা কয়বার জিজ্ঞেস করা লাগে তোমাকে? ভেতরে চলো। এই বলে উজান পা বাড়ালো ভেতরে। শেষ কথাটা কিছুটা ধমকের সুরে বলল উজান। কিরণ আসলেই ভাবে তার কি হয়েছে। এত টেনশনে মাথা আউলিয়া গেছে নাকি? কিরণ জুবের ফ্ল্যাটে পরপর কয়েকবার কলিং বেল বাজায়। তারপর মনে পড়ে সে তো এখনও ঘুমায়। সে উজানের কাছে ফ্ল্যাটের চাবি চাইল। উজান তখন তার নিজের ফ্ল্যাট খুলছিল। কিরণকে চাবি দিতে গিয়ে তার হাত থেমে যায়। তার মুখ দেখে মনে হয় হঠাৎ খুব গুরুত্বপূর্ণ কথা যেন তার মনে পড়েছে। সে চাবি আবার পকেটে ঢুকিয়ে নেয়। কিরণের ভ্রু যুগল কুঞ্চিত হয়ে আসে। কি হলো? তুমি এখন আমার ফ্ল্যাটে চলো। কিরণের মুখ হা হয়ে যায়। হতভম্ব গলায় বলে, মানে কি? কানে শোনোনি? বলেছি আমার ফ্ল্যাটে আসতে। যখন ঘুমাক, ও ঘুম থেকে উঠলে যেও। যাওয়ানের প্রয়োজন নেই, তুমি চাবিটা দাও। আমার একটু জিনিস আছে, তা নিয়ে চলে যাব। কানে যায় না কি বলেছি? পরে যাও, চলো। উজান এবার কিরণের হাত টেনে ভেতরের দিকে অগ্রসর হয়। ঠিক সেই মুহূর্তে জুবের ফ্ল্যাটের দরজা করে। তখন অনেকবার বেল বাজানোর জন্য এখন খোলা হয়েছে। কিরণ ঘাড় ঘোরায়, কিন্তু যা দেখে তাতে তার চোখ বড় বড় হয়ে যায়। পা থেমে যায়। উজান কিরণের হাত ধরা অবস্থায় থেমে যায় কিরণের থামা দেখে। কিরণ দেখে দরজা খুলেছে ইয়ানা। তার পরনে জামা দেখে কিরণ বেশ চমকায়। তার পরনে জাভানের শার্ট, যা ইয়ানার হাঁটু পর্যন্ত ঢেকে রেখেছে। বোতাম কয়েকটা লাগানো, দেখে মনে হয় দ্রুত পড়তে গিয়ে উল্টোপাল্টা পড়েছে। ইয়ানাও চমক লাগা চোখে একবার কিরণ আরেকবার উজানের দিকে তাকায়। সে দ্রুত দরজা আটকাতে যায়। ততক্ষণে কিরণ ঝাড়ি মেরে উজানের হাত সরিয়ে দরজা ঠেলতে শুরু করেছে। ইয়ানা কিরণের শক্তির সাথে পারেনি। কিরণ দরজা ঠেলে খুলে তড়িৎ পায়ে জাভানের রুমের দিকে হাঁটা দেয়। তার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলছে। পেটের জ্বালা মাথার জ্বালা মিলে মনে হয় অগ্নিকাণ্ড ঘটাবে আজ। জুবের রুমে গিয়ে কিরণ থামে। ইয়ানাকে দেখে যা ভেবেছিল তাই। বিছানায় নগ্ন অবস্থায় জাভান ঘুমিয়ে আছে। তার পেট অবধি শুধু একটা চাদর জড়ানো। তার সারা গায়ে কামড়ের দাগ। বিছানায় গোলাপ ফুলের পাপড়ি ছিটানো। ফ্লোরে ইয়ানার আন্ডার গার্মেন্টস আর জাভানের শর্টস পরে আছে। এছাড়া প্রোটেকশনের প্যাকেট পড়ে আছে বেডসাইড টেবিলে। টেবিলের ড্রয়ার খোলা, সেখানে কয়েকটা নিউ প্যাকেট গুছিয়ে রাখা। তার মানে এসব নতুন কিছু না। কিরণের মনে হলো বুকের ভেতর কেউ ভারী পাথর চাপা দিয়ে রেখেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। না, ভালোবাসার না, ধোকার কষ্ট। জাভানের প্রতি কিছুটা হলেও তার মায়া ছিল। জাভানের এত পাগলামি দেখে ভেবেছিল সে সত্যি কিরণকে ভালোবাসে। এই ব্যাপারে কিরণ শতভাগ নিশ্চিত ছিল। অথচ আজ সবটা মিথ্যে প্রমাণিত হলো। জাভানের চরিত্র এত নোংরা। তার চরিত্রের সার্টিফিকেট তো ওই দিন বাসেই পেয়ে গিয়েছিল। সে ভেবেছিল যুব অতটুকু পর্যন্ত সীমাবদ্ধ, কিন্তু ভেতরে ভেতরে যে এসব করে বেড়ায় সে সম্পর্কে তো কিরণ সম্পূর্ণ অজ্ঞ ছিল। কিরণকে এভাবে ধোকা দিল এত নিষ্ঠুরভাবে। উজান কিরণের পিছু পিছু আসে। উজানের উপস্থিতি টের পেয়ে কিরণ পিছু তাকায়। তার চোখে জল, মুখশ্রী কঠিন। ভেজা গলায় শক্ত কণ্ঠে উজানকে বলে, তোমার ভাইয়ের কুকীর্তি তুমি আগে থেকে জানতে, তাই না? ছি, এতটা নিকৃষ্ট মন কি করে হতে পারে কারো? বলে ঘৃণায় একদলা থুতু ছুল নিচের দিকে। উজান নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকে, মুখে রানে। কিরণ জাভানের দিকে এগিয়ে যায় আর ভাবতে থাকে মানুষের কত রূপ। এক একজনের কাছে প্রকাশ পায় এক এক রূপ। সে জাভানকে ভালোবাসে না, কিন্তু তাকে এভাবে ধোকা দেওয়াটা কিরণ মানতে পারেনি। এখন যদি হতো যে কিরণ যদি জানতো জুবের চরিত্র আগে থেকে এমন, তাহলে আজকের ঘটনাটা মেনে নিতে কষ্ট হতো না। কিন্তু জাভান অতিশয় করে গেছে এই এতগুলো মাস। এত নিখুঁত অভিনয় কাক পক্ষীটিও টের পায়নি। কিরণ বেডসাইড টেবিল থেকে পানির জগ নিয়ে পুরোটা ছুঁড়ে মারে জাভানের মুখে। হাড় কাঁপানো ঠান্ডায় মুখে ঠান্ডা পানি পড়ায় হকচকিয়ে ওঠে জাভান। বিরক্ত নিয়ে সে ডান পাশে তাকায়। দেখে ইয়ানা আর উজান দাঁড়িয়ে আছে। উজানের চোখ মুখ গম্ভীর, আর ইয়ানা তার গত রাতের শার্ট পরে আছে। কিন্তু পানিটা মারল কে? জাভান এবার বাম পাশে তাকানোর সাথে সাথেই শক্ত চর এসে গালে পড়ে। চটা এতটাই শক্ত ছিল যে জুবের গাল চুলে গেল। সে গালে হাত দিয়ে কিরণের দিকে তাকাতেই গেলেই আরেকটা চর তার আরেক গালে লাগে। কিরণ জুবের মুখের উপর থুতু ছুঁড়ে মারে। তুই যে কি লেভেলের হিপোক্রেট তা এখানে না এলে জানতাম না, জানোয়ারের বাচ্চা। বলে আরেকদলা থুতু জুবের মুখের ছুঁড়ে মেরে চলে যায় কিরণ। এত করে ঘটনা বুঝতে একটু সময় লাগে জুবের। সে কিরণকে এই সময় এখানে আশা করেনি একদমই। কিরণ তো কখনো নিজ থেকে আসে না, আজ কেন আসলো? সে চেঁচিয়ে বলে,
কিরণ দাঁড়াও। জাওয়ান উঠে দাঁড়িয়ে প্যান্ট পরতে পরতে বলে। ফাক, কিরণ এখানে কি করছো? গড, তারপর উজানের দিকে তাকিয়ে চিল্লিয়ে ওঠে। তুই কিরণকে এনেছিস কেন এখানে? মাদার ফাকার। জাওয়ান খালি পায়ে কিরণের পিছু পিছু দৌড়ে যায়। ততক্ষণে কিরণ উধাও। পরন্ত বিকেল, বাইরে ছোট্ট উঠানে 2-3টা কুকুর এক মনে ঘেউ ঘেউ করছে। উঠানের কোণে ছিমছাম একতলা বাসায় 4টে রুম। এগুলোকে রুম না বলে স্টোর রুম বলা যেতে পারে, বরং স্টোর রুমও এর চেয়ে বড় হয়। এই কনকনে শীতেও ঘরের ভেতরে এত গরম যে উজানের ইচ্ছে করছিল কোট খুলে ফেলতে। উজান এসেছে ময়মনসিংহ কিরণের বাড়িতে। শক্ত গদিতে উজান বসা। সূর্যের মৃদু কিরণ জানালার ফাঁক গলে মেঝের ওপর থাকা উজানের পায়ের কাছে লুটোপুটি খাচ্ছে। উজান আর না পেরে কোট খুলে সাইডে রাখলো। উঠে গিয়ে ফ্যানের সুইচ চালাতে গিয়ে দেখলো কারেন্ট নেই, অথচ পাশের বাসা থেকে টিভির আওয়াজ আসছে। ফ্যান চলবে না, মিটারের ব্যালেন্স শেষ। কিরণ রান্নাঘর থেকে আস্তে আস্তে বলল, তার হাতে লেবুর শরবত। উজানের সামনে শরবত রাখতে উজান ঢকঢক করে খেয়ে নেয়। এত গরম লাগছিল যে উজানের ভেতরকার আত্মা বেরিয়ে যাচ্ছিল জানো। থ্যাঙ্কস। টিস্যুতে মুখ মুছতে মুছতে উজান বলে, এক হাতে টিস্যু দিয়ে মুখ মোছাটাও যে কি সুন্দর হতে পারে তা উজানকে না দেখলে বুঝতো না কিরণ। এই ছেলের সব কিছুতেই আর্ট। কিরণ সেদিকে তাকিয়ে থাকতে থাকতে পাশের গদিতে বসে। কি জন্য এসেছো? কিরণের প্রশ্ন। বিকেলের রোদ তখন উজানের পা থেকে উঠে তার চোখে গিয়ে লাগছে। উজ্জ্বল মিষ্টি রোদে উজানের চোখ আর চুল ঝলমল করছিল। উজানকে দেখে কিরণের এক মুহূর্তের জন্য মনে হলো সে কোনো বইয়ের চরিত্র থেকে উঠে আসা রমণীদের প্রাণপুরুষ, যাকে পাওয়ার আকাঙ্ক্ষা বুকে নিয়ে বেঁচে থাকা যায় চিরকাল। তুমি জানো না কি জন্য এসছে? উজানের পাল্টা প্রশ্ন। এতদিন তো চেয়েছিলে আমি যাতে জুভের জীবন থেকে সরে যাই, আর এখন যখন চলে এসেছি তখন আবার ফিরে যাওয়ার জন্য বলছো? একটু থামে কিরণ। সে একটু ভুল বলেছে। সে চলে আসেনি। জুভের থেকে ছাড়া পাওয়া তার জন্য এই জীবনেও সম্ভব না বোধহয়। তার মন বলছে ঠিকই তাকে চলে যেতে হবে জুবের বন্তিনী হয়ে। সে তাচ্ছিল্য করে বলে, তোমার মতো ভাই আমি আমার জীবনে খুব কমই দেখেছি জানো উজান। ছোট ভাইয়ের অপকর্ম জেনেও তুমি কিভাবে তার জীবনে একটা মেয়েকে ঠেলে দিচ্ছ। মেয়েটা তোমার ভাইয়ের কাছে ভালো থাকবে না জেনেও, শুধুমাত্র ভাই সুখে থাকবে বলে। অথচ ভাবছো না একটা মেয়ের জীবন যে শেষ হয়ে যাচ্ছে। তোমার কি জীবন বলতে আদৌ কিছু আছে কিরণ? উজানের প্রশ্নে চকিত চায় কিরণ। বিভ্রান্তি খেলা করে তার মুখে। আসলেই তো, তার জীবন বলতে আদৌ কিছু আছে? নেই তো। কি অবলীলায় সত্যিটা বলে দিল উজান। কিরণকে চুপ থাকতে থেকে উজান বলে, যাও, তুমি আজ এই মুহূর্তে আমার সাথে যাবে। জুফ পাগল হয়ে গিয়েছে তোমার জন্য। শেষ উক্তিটি শুনে মনে মনে হাসে কিরণ। পাগল? তার জন্য পাগল? কি চমৎকার মিথ্যা কথা। সেই মুহূর্তে উজানের ফোনে একটা মেসেজ আসে। উজানের ফোনটা টেবিলেই ছিল। না চাইতো মেসেজটা চোখে পড়ে যায় কিরণের। এক নিমেষেই তার চোখে পড়ে ফেলে মেসেজটা। তারপর এমনভাবে চোখ সরিয়ে নেয় যেন সে মেসেজটা দেখেনি। উজান মোবাইলের আওয়াজ শুনে মোবাইলটা হাতে নেয়। একবার মেসেজে চোখ বুলিয়ে উল্টো করে রেখে দেয় যাতে কিরণ দেখতে না পারে। তোমাকে একটা সত্যি কথা বলি কিরণ, যৌবনকে তুমি যেমন ভাবছ ও ঠিক সেরকম নয়। 3 দিন আগে তুমি যা দেখেছ তার সম্পূর্ণটাই ভুল। চোখের দেখাটা কিন্তু অনেক সময় ভুল হয় কিরণ। এই সব কিছুই ইয়ার্নার প্ল্যান ছিল। ও তোমাকে সহ্য করতে পারে না, সেটা তুমি জানো। তাই ও অমন বিশ্রী খেলা খেলেছে তোমার সাথে। যৌবন শুধুমাত্র ওই খেলার শিকার হয়েছে, ওর কোনো দোষ নেই। ইয়ান এসব করেছে যাতে তোমার আর জুভের সম্পর্ক ভেঙে যায়। কিরণ জানালা দিয়ে বাইরে তাকায়। একটু আগের মেসেজের কথা মনে পড়ে তার। মেসেজটায় লেখা ছিল, আমি যে ইনায়ার সাথে সবসময় ম্যাক আউট করি এটা যাতে কোনোভাবেই কিরণ না জানে উজি। আমার শুধু কিরণকে চাই ব্যাস। আর ওকে এনে দেওয়ার দায়িত্ব তোর। অপেক্ষা করছি আমি। মেসেজের জাওভানে তা বুঝতে সময় লাগে না কিরণের। কিন্তু উজান তো আর জানে না যে তার অগোচরে মেসেজটা কিরণ দেখে ফেলেছে। অথচ ভাইকে নির্দোষ প্রমাণ করতে উজান কি সুন্দর মিথ্যা বলছে। মনে হয় যেন কিরণ বিশ্বাস করবে। কিরণ মেসেজের কথা গোপন রেখে শান্ত কণ্ঠে বলল, মানলাম এইসব ইয়ানার প্ল্যান, কিন্তু ইয়ানা কি করে জানলো যে আমি ওই দিন জুবের বাসায় যাব? ইয়ানা তো ঠিকভাবে জানেও না আমি কখন কোথায় থাকি বা কি করি। তাহলে সেই দিনই বা কিভাবে জানলো? উজান এবার চুপ করে রইল। সে বুঝতে পারেনি কিরণ যে এই প্রশ্নটা করবে। না হলে সে আরেকটু সাজিয়ে মিথ্যাটা বলতো। আসলে জুফের জন্য তার টেনশন হচ্ছিল প্রচণ্ড। জাওয়ান অসুস্থ হয়ে গেছে প্রায়। না খাওয়া বাদ দিয়ে সারাদিন কিরণের নাম জপছে।
ঠিক প্রথম দিনের মতন। উজানের মন পুড়ে ভাইয়ের এই অবস্থা দেখে। ছোটবেলায় জাওহান যা যা আবদার করতো সব পূরণ করেছে উজান, সব। এখন তার কাছে কিরণকে ভিক্ষা চাইছে। উজান জানে যে জাওহানের বিশ্বাস একমাত্র তার ভাই পারবে কিরণকে এনে দিতে। কিরণের ফোন তখন তার স্বরে বেজে ওঠে, মায়ের ফোন। কিরণ ফোন ধরে জানতে পারলো আজ কিয়াদের অপারেশনের ডেট। এটাই নাকি তার শেষ অপারেশন। তারপর কিয়াদ বাড়ি ফিরতে পারবে। কিরণ দ্রুত তার হাত ব্যাগ নিয়ে নেয়। তার শরীরটাও ভালো নেই, খাওয়া দাওয়া হচ্ছে না ঠিক মতো, তার উপর এত টেনশন। কোথায় যাচ্ছ? হসপিটালে। জুতা পরতে পরতে কাষ্ঠ গলায় বলে কিরণ। উজান আর কিছু না বলে উঠে দাঁড়িয়ে বাইরে চলে যায়। কিরণ ঘরে তালা লাগিয়ে বের হতে গিয়ে দেখে উজান গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে। উজান গাড়ির দরজা খুলে বলে, গাড়িতে ওঠো। কিরণ বিনা বাক্যে উঠে পড়ে। এখান থেকে মেন রাস্তা পর্যন্ত হেঁটে যাওয়ার মতো শক্তি নেই তার, আর হাসপাতালেও পৌঁছাতে হবে তাড়াতাড়ি, তাই গাড়িতে উঠতে দ্বিমত করেনি। হাসপাতালে আসলেই কিরণ তৃতীয় তালার 203 নম্বর ওয়ার্ডে যায়। রুমের শেষের দিকে কিয়াদের বেড। উজানের দম বন্ধ হয়ে আসে হাসপাতালের ভ্যাপসা গন্ধে। চারদিকে এত এত অসুস্থ মানুষ, এত কোলাহল, তার মতো ইন্ট্রোভার্ট মানুষের মাথা ধরিয়ে দিচ্ছে। দম আটকে এসে কিরণের পিছু পিছু যায়। রুমের প্রতিটা মানুষ উজানকে অবাক চোখে দেখছে। উজান রুমের অর্ধেক গিয়েই ফিরে আসে। রুমের বাইরে দাঁড়িয়ে থাকে। কিরণের মায়ের চেহারা রুগ্ন, ঘুমন্ত কিয়াদের পাশে বসে তার মাথায় হাত বুলাচ্ছে। কিরণকে দেখে তার মুখ কিছুটা উজ্জ্বল হয়। কিরণ মা, এসেছিস? তার মা মমতাজ কিয়াদকে জাগাতে নাই। কিরণ বাধা দেয়, উঠিও না ওকে, ঘুমাচ্ছে ঘুমাক। ঘুমন্ত ভাইয়ের চেহারা মায়া মায়া। কিরণ ভাইয়ের কপালে চুমু খায়। কিয়াদের মাথার পাশে রসায়ন আর পদার্থবিজ্ঞান বই। এই ছেলে হাসপাতালে এসেও পড়ালেখা ছাড়েনি। তোর অনেক কষ্ট হয় না রে কিরণ? কিরণ চোখ উঠিয়ে মায়ের দিকে তাকায়। তার মায়ের চোখ ছলছল করছে। চোখ ফিরিয়ে দেয় সে। বেশিক্ষণ তাকিয়ে থাকলে সে নিজেও কান্না আটকাতে পারবে না। তাকে কান্না করতে দেখলে মাও ভেঙে পড়বে। আমার মাঝে মাঝে মনে হয় তোকে যদি জন্মটা না দিতাম তাহলে তোর এই নিষ্ঠুর দুনিয়া দেখা লাগতো না। সব ভুল আমার। তুমি আবার শুরু করেছো মা? কিরণ বিরক্তির ভান ধরে চোখের জল আটকায়। আরে সত্যি বলছি, ছোট থেকেই তো তোকে কত কিছু সহ্য করে আসতে হয়েছে। আমি মা হয়ে কিচ্ছু করতে পারলাম না তোর জন্য। ডাক্তার কি বলেছে অপারেশনের ব্যাপারে? কিরণ কথা ঘোরায়। তার এখন অতীতের কথা মনে করতে ইচ্ছে করছে না। ডাক্তার যেন কি বলেছে? বলেছিল অপারেশন করতে। কত টাকা যেন লাগবে ভুলে গেছি। মমতাজ মনে করার চেষ্টা করেন। দিনে দিনে তিনি স্মৃতিশক্তির লোপ পাচ্ছেন মনে হয়। কিছুই মনে থাকে না ইদানিং। আচ্ছা, আমি গিয়ে কথা বলে আসছি, তুমি থাকো। কিরণ উঠে বাইরে যায়। বাইরে উজানকে পায়চারি করতে দেখে। কিরণ পাশ কাটিয়ে চলে যায়। কিরণকে কোথাও যেতে দেখে উজানও তার পিছু নেয়। কিরণ রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে অপারেশনের ব্যাপারে, আর জানায় সব মিলিয়ে মোট 95,000 লাগবে। কিরণের ব্যাংকে এত টাকা নেই, যা ছিল তা দিয়ে এই কয়দিন মায়ের আর কিয়াদের ওষুধে শেষ হয়ে গিয়েছে। কিরণ ব্যাংক থেকে লোন নেবে ভাবে, যেহেতু এছাড়া আর উপায় নেই তার কাছে। কিরণ হসপিটালের বাইরে বের হলেই উজান পেছন থেকে ডাক দেয়, আমি তোমাকে সাহায্য করতে পারি। কিরণ ক্ষুদ্র স্বরে বলে, লাগবে না। এই বলে আবার হাঁটা দেয়। উজান দৌড়ে সে কিরণের হাত ধরে থামায়। হাত ছাড়ো উজান। লিসেন কিরণ, তোমাকে সব দিক দিয়ে সাহায্য করবো আমি, তার বদলে তোমাকে আমার সাথে যেতে হবে। না, লাগবে না আমার সাহায্য। না, আমি আপনার সাথে যাব। চিৎকার করে ওঠে কিরণ। হাত ছাড়িয়ে নিতে চায় সে, পারে না। উল্টে উজান আরো শক্ত করে চেপে ধরে। পাবলিক প্লেসে সিনক্রেট করো না, সবাই দেখছে। কিরণ চারিদিকে তাকিয়ে দেখে প্রত্যেকটা মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। কিরণ শান্ত হয়। উজান কিরণের হাত টেনে ধরে দোকানের কোনায় নিয়ে আসে। উজান বড় করে শ্বাস নেয়, মুখ গম্ভীর করে বলে, তুমি বাধ্য কিরণ, আমি শুধু ভদ্রতা বজায় রেখে তোমাকে যাওয়ার জন্য বলছি। যৌবনকে এখানে না নিয়ে এসে নিচে এসেছে শুধু তোমাকে বুঝে নিয়ে যেতে। আমার সাথে গেলে তোমার লাভ। জুভকে যদি বলি তুমি এখানে আছো, তাহলে ও কিন্তু তোমাকে আর তোমার মা ভাইকেও ছাড়বে না। সেটা তুমি খুব ভালো করে জানো নিশ্চয়। তোমাকে তো নিয়ে যাবেই, সাথে তোমার মা আর ভাইয়ের জীবনটাও শেষ করবে। কিরণ থমকানো গলায় বলে, তুমি আমাকে থ্রেট দিচ্ছ? যা ভাবো। উজানের শীতল গলা। কিরণের রৌদ্র ধারা গাল বেয়ে গড়িয়ে পড়ে। তা দেখে মায়া হয় না কঠিন হৃদয়ের উজানের। সে গাম্ভীর্যতা বজায় রেখেই বলে, তোমার ভাইয়ের অপারেশনের টাকা থেকে শুরু করে সব টাকা আমি দেব, তোমার চিন্তা করতে হবে না। ঠিক এরকম একটা ডিলের জন্যই
আমি জুবের কাছে বন্দি হয়েছি, এখন আবার সেই একই ডিল। কিরণের কণ্ঠ রুদ্ধ, চোখ ঘোলা হয়ে আসছে ক্রমশ। আমার ডিলটা মাত্র 1 মাসের ছিল, তারপর তো তোমাকে আমি মুক্ত করেই দিয়েছিলাম। জুভ তোমাকে আটকেছে, তাহলে দোষটা কি আমার? আর তোমাকে আমি বাড়তে আরো অনেক সুযোগ দিব কিরণ। তোমার ভাইয়ের সুন্দর ভবিষ্যতের জন্য যা লাগে সব দিব। নতুন পরিবেশ পাবে তোমার পরিবার। তুমি কি এখনো রাজি হবে না, নাকি নিজের স্বার্থের কথা চিন্তা করে এই সুযোগটা হারাবে? কিরণ ধরা গলায় ক্ষীণ কণ্ঠে শুধু এটুকুই বলে, তুমি অনেক স্বার্থপর উজান, অনেক স্বার্থপর। কিরণকে উজান নিজের বাংলোতে নিয়ে এসেছে। কিরণ বলেছে তার কিছুদিন সময় দরকার, সে জাওহানের সাথে এখনই দেখা করবে না। উজানও সময় দিয়েছে, তবে শর্তস্বরূপ কিরণকে জুবের সাথে ফোনে কথা বলতে হবে। জুবকে ম্যানেজ করার দায়িত্ব উজানের। কিরণকে তার বাসায় ছেড়ে দিতে চেয়েছিল সে, পরে মনে পড়ে কিরণ বলেছিল এ মাসের শেষেই বাসা ছেড়ে দেবে, আর এই মাস শেষে আজকে। তাই উজান কিরণকে বলেছে সে তার ব্যাগ গুছিয়ে আনতে, বাকি জিনিসপত্র পরে উজান লোক দিয়ে নিয়ে যাবে। কিরণের আগে থেকেই প্রয়োজনীয় সব গোছানো ছিল, তাই সমস্যা হয়নি। এই মাসের ভাড়া উজানই দিয়ে দেয়, যেহেতু কিরণের কাছে তত টাকা ছিল না। ভাড়া দেওয়ার সময় আয়াতের সাথে দেখা হয়ে যায় তাদের। আয়াত কিরণকে দেখে বলে, কিরণ, তুমি কোথায় ছিলে গো? তোমার বয়ফ্রেন্ড তো আমার বাসায় এসেছিল কাল। সে কি হাঙ্গামা সৃষ্টি করছে? আমি যত বলছি তুমি কোথায় আছো আমি জানি না, কিন্তু তিনি বিশ্বাসই করে না, ওটা আমাকে ধরে দিয়েছে জানো। এখন তুমি এসে গেছো, ভালোই হয়েছে। আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম তোমার বয়ফ্রেন্ড হুমকিতে। সে এখান থেকে চলে যাবে সেটা আয়াত আজই জেনেছে। কিরণের যে টাকার সমস্যা সেটা সে বুঝেছে, তবে সে বাবাকে বলে কিরণের থেকে কম ভাড়া নিতে পারত যদি উজানের ওপর নজর ভালোভাবে গেঁথে যেত। কারণ উজানকে পেতে হলে কিরণকে মাধ্যম হিসেবে কাজে লাগানো যেত। কিন্তু এখন তো উজানের থেকে নজর সরে গিয়ে আহজানের ওপর পড়েছে, আর আহজান নিজে এসে ধরা দিয়েছে, তাই আর কিরণকে তার লাগবে না। তাই সে কিরণকে বাসা ছাড়তে বারণও করেনি। তবে একটু খারাপ লাগছে, যেহেতু তার সাময়িক জুনিয়র ফ্রেন্ড ছিল কিরণ। কিরণকে নিচের তলার একটা রুমে থাকতে দেয় উজান, আর কিরণকে সাবধান করেছে ওপরের তলায় যাতে ভুলেও পা না বাড়ায়, কারণ সেখানে কিরণের পদচারণ তাকে ডিস্টার্ব করবে, যা সে মেনে নিতে পারবে না। কিরণ জুভের সাথে ফোনে কথা বলেছে, ভিডিও কলে বলতে হয়েছে, যদিও জুব বুঝতে পারেনি কিরণ কোথায় আছে। কিরণের সাথে যখন কথা বলছিল জুব এত আগ্রাসী হয়ে গিয়েছিল যে কথার মাঝে কিরণকে কল কেটে দিতে হয়েছে। 2 দিন হয় কিরণ এখানে এসেছে, তাকে নিয়ম করে প্রতিদিন 2 বার কল করতে হয় জুবকে, তার খোঁজ খবর নিতে হয়। প্রথমে জুব পাগল করেছিল কিরণ কোথায় আছে বলতে, পরে আর অবশ্য বলেনি। নিশ্চয়ই উজান কিছু একটা বলে সামলিয়েছে। উজান এখানে সারাদিন থাকে, তবে কিরণের সাথে কথা বলে না বললেই চলে। এখানে আসলে ওপরের তলায় গিয়ে নিজের আর্ট আর স্কাল্পচারের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তার নাকি কয়েকদিন পর এক্সিবিশনে যেতে হবে। সে দুপুরে এখানে আসে আর রাত হলে ফ্লাইটে ফিরে যায়। মাঝখানের সময়টুকুতে সে কিরণের খোঁজ নেয় না, ইচ্ছে করে এড়িয়ে যায়। কিরণ তত মাথা ঘামায় না, উজানকে না দেখলেই ভালো। দেখলে বারবার তার সার পরনার কথা মনে পড়ে। কিরণের ভাইকে কেবিনে শিফট করেছে উজান। মমতাজকেও ভালো ডাক্তার দেখিয়েছে, অধিক টাকা দিয়ে নার্স রেখেছে আলাদা করে, যাতে মমতাজের কষ্ট নাই। কিরণ যখন মায়ের সাথে ফোনে কথা বলছিল তখন এক প্রসঙ্গে মমতাজ বলেন, তুই যেই ছেলের কথা বলেছিলি না, সে তো অনেক ভালো রে। কিরণ বুঝতে পারেন না প্রথমে। কার কাছে বলছো? ওই যে তুই নাকি বিয়ে করবি কোনো ছেলেটাকে, তোকে নাকি অনেক ভালোবাসে ওই ছেলেটা। কিরণ ভাবে জাহান সম্পর্কে কিরণ তার মাকে কিছুই জানায়নি, বললে আরও টেনশন করবেন। তাই শুধু সে বলেছিল এখানে একটা ছেলেকে তার পছন্দ হয়েছে আর তারা বিয়ে করবে। তার মাও কিছু বলেনি, তার মেয়ে এত কষ্টের পরে একটু সুখে থাকুক, এটাই তো চাই। কিরণকে চুপ থাকতে দেখে তার মা বলে চলে, কাল এসেছিল এখানে, কিয়াদের জন্য কত বই এনেছে জানিস, খাবার আনলো কয়েক পদের, আমার সাথে বসে অনেকক্ষণ গল্প করলো। কত অমায়িক ব্যবহার, তোর সাথে অনেক মানাবে। কিরণ স্তম্ভিত হয়। জাহান ওখানে গিয়েছে, যুব তো জানে না এসব ব্যাপারে, তাহলে সে কিভাবে যাবে? মা, জাওভান ওখানে গিয়েছে। কে? জাওভান? সেটা আবার কে? যার কথা বলছো তুমি? ওর নাম তো উড়ান না জানি কি বললো। কিরণ চমকিত হয়, উজানের কথা বলছে নাকি? নিশ্চিত হওয়ার জন্য বলে, উজান? হ্যাঁ হ্যাঁ, ওই উজান। কিরণের চোখে বিস্ময় খেলা করে। উজান গিয়েছে? কই, একবারও তো বললো না সে। মা, আমি তোমাকে যার কথা বলেছি সে উজান না, ওর নাম জাওভান। মনে নেই তোমার? কি নাম? জাওভান? কি জানি, আমার তো মনে নেই।
যে গিয়েছে সে উজান, সে হচ্ছে জাওহানের বড় ভাই। ও বুঝেছি, বড় ভাইটা কত ভালো, না জানি ছোট ভাইটাও কত ভালো হয়। দেখবি তোকে রানী করে রাখবে। কিরণ ভেতরটা দগ্ধ হয়ে যায় অদৃশ্য আগুনে। কষ্টের হাসি হেসে মনে মনে বলে, অনেক ভালো সে। আমার জীবনে তার চেয়ে ভালো লোক খুব কমই দেখেছি। একদম মাথায় করে রাখবে আমায়। কিরণের রুমটা অনেক বড়, তবে আসবাব কম। অ্যাটাচড আলমিরা, তাতে ডিজাইন করা ফুলের কারুকার্য, পাশে ছোট ড্রেসিং টেবিল আর জানালার দিকে মুখ করে রাখা একটা টেবিল। স্লাইডিং ডোর খুললেই বারান্দা। যেহেতু তার রুম নিচের তলায়, তাই মাটির কয়েক ফুট উঁচুতে তার বারান্দা। এখান থেকে গার্ডেনের একাংশ নজরে পড়ে। কিরণ চাকরি ছেড়ে দিয়েছে। গত মাসের বেতন পেয়েছে মোট বেতনের অর্ধেক। চাকরি ছাড়ার দিন বস তাকে তিরস্কার করাটাও বাদ রাখেনি। কিরণ চুপচাপ মেনে নিয়েছে সব। দোষ তো তারই ছিল। অফিস অনেক কামাই দিয়েছে সে। কিরণের জীবনে একটা বড় স্বপ্ন ছিল নিজ উদ্যোগে ব্যবসা করা। ছোট থেকে কাগজ দিয়ে বিভিন্ন ক্রাফটিং, সুই সুতোর কাজ খুব ভালো জানতো। তার মন শৈল্পিক। মনে মনে কত ডিজাইন এঁকে রেখেছে সে, শুধু বাস্তব রূপ দেবে বলে। তার ইচ্ছা ছিল বড় হয়ে এসবের ব্যবসা করবে। এমব্রয়ডারি করা ব্যাগ, অঙ্কিত রঙিন শাড়ি, হাতে তৈরি ফুলের টব, ছেলেদের পাঞ্জাবি, সবকিছু সে নিজের হাতে করে বিক্রি করবে। বড় শোরুমে তার এগুলো সারিবদ্ধভাবে সাজানো থাকবে। কারুকাজ করা শাড়ি পরে কাস্টমার রিভিউ দেবে। তার ডিজাইনের ব্যাগ হাতে কাস্টমার তার দোকানে আসবে, যা দেখলে মন ভরে যাবে কিরণের। ব্যবসা বড় হবে, আনাচে কানাচে তার নাম ছড়িয়ে পড়বে। তার আন্ডারে কাজ করবে শত শত মানুষ, সবাইকে কাজ শেখাবে। সবাই দেখবে তার সৃজনশীলতা, প্রশংসা করবে। এই স্বপ্নটাই দেখে কিরণ। স্বপ্নটা কি খুব বেশি কিছু? কিরণ আলমিরা থেকে তার ব্যাগ বের করলো। এখনো সবকিছু গুছিয়ে আলমিরায় রাখা হয়নি। ব্যাগ থেকে সোনালি পাড়ের সাদা শাড়ি বের করলো, আঁচলে ছোট্ট গোলাপি সুতোর ফুল। এই শাড়িটার কিছু অংশ কিরণ কমপ্লিট করতে পেরেছে। শাড়িটা নিচে একটা ডিজাইনিং খাতা। কিরণ খুব যত্নে পেজগুলো উল্টাতে লাগলো। এক একটা পেজে ম্যান্ডেলা আর্ট, হুপ আর্ট, বিভিন্ন ধরনের ডিজাইন আঁকা। এগুলো এঁকেছিল কোনো এক কালে। মাঝখানের একটা পেজে এসে তার হাত থামলো। এখানে খুব সুন্দর একটা গাউনের বুক পর্যন্ত অর্কিড ফুল আঁকা। এটা শেষ করা হয়নি, শেষ করার মতো সময় হয়ে ওঠেনি তার। এরকম অনেক কাজ আছে যেগুলো কিরণ সময়ের অভাবে করতে পারেনি। জাওয়ান কিরণের শখের মূল্য দিতে জানতো না। কিরণ যখন বলে তার স্বপ্নের কথা, তখন জাওয়ান কিরণকে উৎসাহ তো দেয়নি, বরং কিরণের তার চেয়ে বেশি অন্য কিছুকে প্রায়োরিটি দেওয়াটা মেনে নিতে পারেনি। যত রকমভাবে কিরণের কাজে ডিস্টার্ব করা যায় করেছে। যুব যখন নিউ ইয়র্ক যেত, তখন খালি কিরণ হাতে একটু সময় পেত, তখন সে এসব নিয়ে বসতো। অনলাইনে একবার খালি একটা ব্যাগ সেল করতে পেরেছিল 1500 টাকায়, তাও 1 মাস মোবাইলে সময় দেওয়ার পর। তারপর খুব বাজেভাবে ধোকা খায় কিছু কাস্টমারদের কাছ থেকে। এত পরিশ্রম ঢেলে তার শখের কাজগুলো সে তৈরি করেছিল। চোখ ব্যথা নিয়ে মোবাইলে বায়ার খুঁজছিল, তাই ধোকাটাও হজম করতে খুব কষ্ট হয়েছে কিরণের। তা নিয়ে রাতের পর রাত কেটেছেও। অনলাইন বিজনেসের প্রতি মন উঠে গিয়েছিল তার। তারপর সে সিদ্ধান্ত নেয় সে লোকালে মার্কেট করবে। কিরণ তার দোকানের নামও ঠিক করে রেখেছে, কিরণ বুটিক হাউস। নামটা কি খুবই কমন, আর একটু আনকমন হলে ভালো হতো না? ভাবতে হবে। কিরণ দীর্ঘশ্বাস ফেলে। আজ অনেকদিন বাদে সে একটু শান্তিতে কাজ করবে। উজানের থেকে 2 সপ্তাহ চেয়ে নিয়েছে, তারপর সে হোস্টেলে উঠে যাবে। এখন সে উজানের আন্ডারে কাজ করে। টিউশনি করতে চেয়েছিল, কিন্তু উজানের বাংলোটা এতই দূরে যে আসা যাওয়াতে সময় চলে যাবে। তাই উজান তাকে বলেছে তার হয়ে কিছু কাজ করতে, আর কাজের বিনিময়ে তাকে প্রতিদিন বেতন দেওয়া হবে। কাজ তেমন কঠিন না। উজানের পেন্টিং রুমে কিরণ যেতে পারবে এখন, শুধু কিছু সময়ের জন্য। সেই সময়ের মধ্যে উজানের আর্টগুলো ভালো করে প্যাকেজিং করা, ঘর পরিষ্কার রাখা, যত সরঞ্জাম আছে সব ঠিকভাবে সাজিয়ে রাখা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাগানের পরিচর্যা করা ও বাগান থেকে সবচেয়ে সুন্দর ফুলগুলো এনে উজানের পেন্টিং রুমে টবে সাজিয়ে রাখা। উজান এসব নিজেই করতে পারত, কিন্তু কিরণকে কাজে লাগানোর জন্যই এটা করা। কিরণের কাছে উজানের কাজটা ভালোই লাগে। দিনে মাত্র কয়েক ঘন্টাই কাজ। এই অল্প কাজে অনেক টাকা পাই প্রতিদিন। তারপর বাকিটা সময় সে নিজেকে দেয়। কতদিন পর নিজেকে দেওয়ার জন্য একটু সময় পেল। এই সময়টাকে তো আর অবহেলা করা যাবে না। উজানের আর্টগুলো দেখে তার নিজের মধ্যেও অনেক আইডিয়া চলে আসে। সে হিসেবে কাজটা কিরণের পছন্দসই বলা চলে।
তার এখন আপাতত কোনো টেনশন নেই। মা ভাই ভালো আছে, সেও ভালো আছে। জাওহানকে তার আর এখন ভালো লাগে না। আগে যেই মায়াটা ছিল সেটাও কেটে গেছে। জাওহানকে নিয়ে সে টেনশনও করে না। যুব তার মতো থাকুক, যা ইচ্ছে করুক। যুবের সাথে না হয় সে বাকিরা জীবন অভিনয় করেই কাটাবে। কিরণের স্যাক্রিফাইসের জন্য যদি তার পরিবার সুখে থাকে তাতে ক্ষতি কি? যা আছে ভাগ্যে তাই হবে। কিরণের মনে তখন অন্য কিরণে সে প্রশ্ন করতে চায়, তুই নিজে সুখে থাকবি তো? এই প্রশ্নটা মনে আসার আগেই মনের কপাট খুব শক্ত করে আটকে রাখে কিরণ। কিরণ রান্নাঘরে গিয়ে দুপুরের খাবার তৈরি করে। উজান আসলে উজান নিজেই নিজের খাবার রান্না করে। সে খুব স্বাস্থ্য সচেতন। কিরণের মতন সে ভাজা পোড়া আনহেলদি খাবার এড়িয়ে চলে। তখন কলিং বেলের আওয়াজ শোনা যায়। এই সময় এখানে কে আসলো? উজানের কাছে এক্সট্রা চাবি থাকে, যার কারণে কিরণকে দরজা খোলার জন্য তটস্থ থাকতে হয় না। উজান তো নয় তাহলে? কিরণ দরজা খুলবে তার আগেই লনে ইয়ানাকে দেখলো। বাংলোর যে সাইডে পুল, ওই সাইডে লন, আর ঘর আর পুলের মাঝে কাচের বড় স্লাইডিং ডোর। দরজাটা খোলা, তাই ইয়ানা পুল পার হয়ে সেই দরজা দিয়ে ভেতরে ঢোকে। কিরণ তখন মেন দরজার সামনে দাঁড়িয়ে ইয়ানার গতিবিধি লক্ষ্য করছিল। ইয়ানার স্লিম দেহে ক্রুপ টপ আর লং জিন্স, তার উপর বাদামি রঙের জ্যাকেট, কাঁধে ব্র্যান্ডের খুব সুন্দর একটা পার্স, হাতে বিভিন্ন ফুলের বড় একটা বুকে। ইয়ানা আশেপাশে তাকে উজানকে ডাকতে লাগলো। কিরণ অবাক না হয়ে পারে না। ইয়ানার কি ক্যারেক্টার বলতে আসলেই কিছু নেই? কিছুদিন আগে জুহের সাথে, এখন আবার উজানের সাথে ঢলাঢলি করতে এসেছে। উজান নেই। কিরণ গম গম করে বলে। এগিয়ে যায় রান্নাঘরে। ইয়ানা কিরণকে দেখে ভ্রু কুচকায়, কপালে ভাঁজ ফেলে এগিয়ে আসে। ডাইনিং আর রান্নাঘর সামনাসামনি, মাঝে কোনো দেওয়াল নেই। মার্বেল টেবিলের ওপর ফুলের তোড়াটা রেখে ইয়ানা প্রশ্নবোধক চাহনিতে তাকায়। তুই এখানে কি করছিস? নাচতেছি। কিরণ দাঁত কিরমির করে উত্তর দিল। তেরা উত্তর না দিলে তোর চলে না, তাই না? না। ইয়ানা ঘাড়ের পেছনে হাত বুলায়, চোখ উল্টে কিরণকে বলে, তুই যে এখানে যাওয়ান জানি? জানবে না কেন? তোর ভাইয়ের বাড়িতে আসছি, আর সে জানবে না? মিথ্যে বলে কিরণ। তার কাছে মনে হলো ইয়ানা তার এখানে থাকার ব্যাপারটা জানে না। আর যদি মিথ্যেটা না বলতো, আর ইয়ানা যদি তার যুবকে কোনো রকমে বলে দিত, তাহলে বাস খেতে হবে কিরণকে। যুব জানে সে ময়মনসিংহ, কয়েকদিনের জন্য সেখানে থাকবে মা ভাইয়ের সাথে, যেহেতু তার ভাই অসুস্থ। সেটাই উজান যুবকে বুঝিয়েছে। এখন যদি ইয়ানার কাছ থেকে জানে যে সে এখানে, তাহলে আবার কোনো অঘটন ঘটে কে জানে। একটা সত্যি কথা জানিস জওয়ান সম্পর্কে? চেয়ার টেনে আরাম করে বসলো ইয়ানা, ঠোঁটে শয়তানি হাসি। জানার দরকার নেই। চুলায় তেল গরম দিল কিরণ। আরে শোন না, অনেক ইন্টারেস্টিং কিন্তু। বলি তোকে, যুব আর আমার সম্পর্ক কিন্তু অনেক আগে থেকেই, বুঝলি? পা দোলাতে দোলাতে বলল ইয়ানা। ব্যাগ থেকে একটা চুইংগাম বের করে মুখে দিয়ে আবার বলল, ওর সাথে আমার ইন্টিমেসি কিন্তু এই প্রথম না। অনেক মেক আউট করেছি আমরা। তোর সাথে সম্পর্ক হওয়ার আগে যতটুকু করেছি, সম্পর্ক হওয়ার পরে আরো বেশি করেছি, কিন্তু তুই গাদি কিছুই বুঝতে পারলি না। জুফ তোকে বিয়ে করে ভোগ করতে চাইতো একদম পবিত্র ভাবে। ওর আবার তোকে অপবিত্র করতে মনে বাঁধে কিনা? তোকে যখন ভালোবাসি ঠিকই, কিন্তু প্রথম শারীরিক সুখটা আমার কাছেই পায়। ইয়ানা লজ্জা করছে না এসব নিয়ে কথা বলতে। যুবকে খারাপ করার পাশাপাশি নিজে যে আরো নিচু হচ্ছে তা বুঝতে পারছে না। কিরণ খুব শান্তভাবে বলে, তা কত করে পেমেন্ট করতো তোকে? ইয়ানা তেতে উঠল। আমায় কি তোর স্ল্যাট মনে হয়? হ্যাঁ, যুব তো তাই বলতো। ইয়ানা হাত মুষ্টিবদ্ধ করলো। এগুলো তোর কাছে ভালো হওয়ার জন্য বলতো। দিন শেষে ঠিকই আমার কাছে চলে আসতো চোখ। বড় বড় শ্বাস পেল ইয়ানা। কিরণকে রাগাতে গিয়ে নিজেই ট্রিগার খেয়ে যাচ্ছে। শান্ত করতে লাগলো নিজেকে। ওই দিন আমাদের সারাদিন কোর্স করার কথা ছিল, কিন্তু তুই শালি এসে সব প্ল্যান ভেস্তে দিলি আমাদের। আচ্ছা সত্যি করে বলতো, তোর সেকেন্ড হ্যান্ড মাল ইউজ করতে ভালো লাগে না? মানে জুস তো অলরেডি সেকেন্ড হ্যান্ড। আর তুই তো মনে হয় কারো 100 ইউজ করা মাল 100টার সামনে পা মেলে দেশ। এখন আবার আসছিস উজানের সামনে পা মেলতে। কিরণ! ইয়ানা কর্কশ কণ্ঠে চিৎকার করে উঠল। সে তার রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। আর এই পর্যায়ে একদম চেঁচাবি না। এটা দেখছস, গরম তেল ছুঁড়ে মারবো গায়ে, তারপর দেখবো কয়জন আসে তোর কাছে। কিরণ নিজেও অগ্নিমূর্তি ধারণ করলো। চোয়াল শক্ত করে ফ্রাই প্যানের হাতল তোলো। ইয়ানা তা দেখে ভরকে গেল কিছুটা। কিরণের ঠিক নেই, যা বলেছে তা করতেও দুইবার ভাববে না। ফোঁসফোঁস করতে করতে ব্যাগ হাতে নিয়ে চলে যেতে যেতে বলল, তোর কপাল পূর্বে দেখিনিস, জাওয়ানের সাথে তুই সুখে থাকবি না, দিন রাত তোর পাবি।
ইয়ানা দরজায় লাথি মেরে চলে গেল। কিরণ সামান্য হাসে। তার কপাল তো অনেক আগেই পুড়ে গেছে, আর কি পুড়বে। ইয়ানা যে কিরণকে রাগানোর জন্য এত কথা বলছিল তা কিরণ ইয়ানার ভাবমূর্তি থেকে আন্দাজ করে নিয়েছে। তাই সে নিজেকে শান্ত রেখে উল্টো ইয়ানাকে রাগিয়ে দিয়েছে। যুবের জন্য তার ফিলিংস থাকলেই না সে ঈর্ষান্বিত হবে। রান্না যখন কিরণের শেষ পর্যায়ে তখন উজান চলে আসে। তার হাতে কতগুলো ব্যাগ, নতুন কেনা কতগুলো বিভিন্ন সাইজের ক্যানভাস। ওপরে ব্যাগগুলো রেখে সে নিচে চলে আসে। দুপুরের রোদ স্লাইডিং ডোরের কাজগুলি ডাইনিং আর ড্রয়িং রুমকে আলোকিত করছে, ঘরটাকে অপরূপ সৌন্দর্যে মোহিত করে তুলছে। পুলের পানি চিকচিক করছিল আলোতে। পূজারা রান্না করেনি কিছু। সকাল থেকে তাকে এক্সিবিশনের কাজের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে। তার আর্ট প্রোডাক্টস এসেছেও 3 ঘন্টা লেট করে। রান্না করার উদ্দেশ্যে সে রান্নাঘরে ঢুকলো। কিরণকে দেখে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো, কি করছো? নাচি। কিরণ খিটমিট করে জবাব দিল। কিন্তু তুমি তো রান্না করছো। কিরণ কোমরে হাত দিয়ে পিছু ফেলল, চোখে মুখে বিরক্তির প্রকাশ ঘটিয়ে বলল, দেখতেই তো পাচ্ছ, তাহলে আবার জিজ্ঞাসা করো কেন? আজব মানুষ। এই বলে চুলা অফ করে প্লেটে খাবার বেড়ে ডাইনিংয়ে চলে গেল। কিরণের এমন রিয়াক্ট করাটা উজান আশা করেনি। সে ক্যাজুয়ালি জিজ্ঞেস করেছিল, এতে এত রেগে যাওয়ার কি আছে? আজব মেয়ে। উজানের তখন নজরে আসলো টেবিলের ওপরে থাকা বুকেতে। হঠাৎ বুকে কোথা থেকে আসলো। সে ফুলের তোড়াটা হাতে নিয়ে বলল, এটা কে দিয়েছে? কিরণ জবাব না দিয়ে খেতে থাকলো। উজান দেখলো জার্পিং পেকার পেয়ে নিচে ফ্রম ইয়ানা লেখা। লেখাটা দেখে সঙ্গে সঙ্গে ফুলের তোড়াটা বিনে ফেলে দিল। ইয়ানার সাহস কি করে এখানে আসার? উজান কিরণের দিকে ফিরে কিরণকে বলল, ইয়ানা কি কিছু বলেছে তোমাকে? কিছু বলার ছিল নাকি? তাহলে মুড অফ কেন তোমার? কিরণ খাবার রেখে উজানের দিকে তাকালো। বাবা, আপনি আবার কবে থেকে আমার খেয়াল রাখা শুরু করলেন? একই ছাদের নিচে যখন আছে তখন এইটুকু কি চোখে পড়ে না আমার? আমি কি অন্ধ? হ্যাঁ, তুমি আসলেই অন্ধ। আজকে মুড অফ চোখে পড়েছে তোমার, অথচ তোমার ভাইয়ের জীবনে গেলে যে জীবনটাই অফ হয়ে যাবে সেইটা চোখে পড়ে না। মজা নাও আমার সাথে। আমি কি পুতুল? এত আদিক্ষেতা আমার সাথে করতে আসবা না। কিরণ ভাতের প্লেট নিয়ে দ্রুতপদে স্থান ত্যাগ করলো। রাগে তার ব্রহ্মতালু জ্বলছে। এত ঢং করে কেন উজান? কিরণকে জাহান্নামে ঠেলে দিয়ে বলছে। কষ্ট হচ্ছে? উজান নীরব। কিরণ যেহেতু তার বাড়িতে আছে তাই ভদ্রতা দেখিয়ে একটু কথা বলে। অনেক তো অভদ্রতামি করে ফেলেছে সে। এখন যাই একটু সুন্দর করে কথা বলতে যাই তখনই কিরণ রেগে মেগে ওঠে। মেয়ে মানুষের এত মুড সুইং কেন হয়? উজানের হাতে সিলিকন ক্লে। এক্সিবিশনের জন্য যে ক্লাবসারটা তৈরি করেছে তা খুবই দৃষ্টিনন্দন। পেন্টিং আর ভাস্কর্য দুটোই আছে। বড় একটা পোর্ট্রেট। বিমূর্ত এঁকে ছবির কোল ঘেঁষে একটা হাত বাইরের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে। সেই হাতটা সিলিকন মাটির তৈরি, 3D লুক। উজান তার এই আর্ট নিয়ে স্যাটিসফাইড। ফাইনাল টাচ করে উজান তার টুলে বসলো। ছবিটির দিকে চেয়ে রইল অনেকক্ষণ। হাত পা ঝাড়া দিয়ে টুল থেকে উঠে ছবিটা জানালার পাশে টেবিলে রেখে দিল। হাত ধুয়ে সে বারান্দায় গিয়ে বসলো। তার এই বারান্দা থেকে বাড়ির পেছনের নদী স্পষ্ট দেখা যায়। সন্ধ্যার কুয়াশায় ঢাকা নদী। দূর থেকে শিয়ালের আওয়াজ শোনা যাচ্ছে। নদীর বুকে মিটিমিটি করতে থাকা দুটো হ্যারিকেনের হালকা আলো নজরে পড়ে। মৃদুমন্দ বাতাস এলোমেলোভাবে এসে উজানের গায়ে বাড়ি দিচ্ছে। উজানের শীত লাগছে না, বরং সাদা শার্টের ওপরে দুটো বোতাম খুলে দিল বাতাস লাগানোর জন্য। চোখে চশমাটা খুলে ফেলল। কপালে চুলগুলো বাতাসের সাথে খেলা শুরু করে দিল। নদীতে চেয়ে থাকতে থাকতে আনমনে নজর গেল বারান্দার কোনায় রাখা ছোট্ট লম্বা টেপায়া টেবিলে। ধীর পায়ে অগ্রসর হলো সেখানে। টেবিলের উপর সাদা কাপড় দিয়ে কিছু একটা ঢেকে রাখা হয়েছে। উজান কাপড়টা খুব যত্নের সাথে সরিয়ে দিল। চোখ শান্ত হয়ে এলো তার। সামনে খুব সুন্দর একটা নারী মূর্তি। এই ভাস্কর্যটার প্রতি উজানের আলাদা একটা টান কাজ করে। মেয়েটির গলার নিচ পর্যন্ত মূর্তিটি বানিয়েছে সে। এক হাতের ওপর আরেক হাত রেখে মেয়েটি হাতের ওপর মাথা দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে। রমণীটির দিকে চেয়ে থাকতে থাকতে উজানের চোখে ঘোর লেগে গেল। একটু এগিয়ে গিয়ে খুব সন্তর্পণে নিজের ঠোঁট ছোঁয়ালো মেয়েটির ওষ্ঠে। ঠিক সেই মুহূর্তে কিরণ উজানের রুমে দরজা খোলে। আজকে উজান অনেক জিনিসপত্র এনেছে, ওইগুলো ঠিক করে রাখার দায়িত্ব তো কিরণের। দরজা থেকে বারান্দার এপাশ ওপাশ সবটাই দেখা যায়, যেহেতু উজান সবকিছুতেই কাজ লাগিয়েছে। উজানকে এক নারী মূর্তি ঠোঁটে চুমু দিতে দেখে কিরণ হতবাক হয়ে যায়। গুটি গুটি পায়ে শব্দ না তুলে এগিয়ে যায় সে। উজানের মনে এত রোমান্টিকতা, এই সুন্দর সিন কি মিস দেওয়া যায়? দুপুরের রাগ ভুলে কিরণের অনেক হাসি পেল। দ্রুত হাতে থাকা মোবাইল নিয়ে একটা ছবি তুলে নেয়। ছবি তুলতে গিয়ে ঘটে বিপত্তি। তার মনে নেই ক্যামেরার আওয়াজ যে অন করা,
তাই ক্লিক ক্লিক শব্দ করে ওঠে মোবাইলটি। এতে ধ্যান চলে যায় উজানের। সে দ্রুত উঠে দাঁড়িয়ে পড়ে। কিরণ ধরা খাওয়া চোরের মতন মোবাইলটা সরিয়ে নেয়। উজান বারান্দা থেকে চলে আসে, তার মুখশ্রী কঠিন। কারো রুমে ঢুকতে হলে যে নক করে ঢুকতে হয়, সেই ম্যানারটুকু তোমার জানা নেই? উজান প্রখর চোখে চেয়ে আছে, কণ্ঠ শীতল। নক করলে তো আর দেখতে পেতাম না তুমি যে কতটা পারভার্ট। কিরণ হাসি চেপে বলে, তুমি কি বোঝাতে চাইছো? কোন দিক দিয়ে আমাকে পারভার্ট লাগে? পারভার্ট না হলে কি আর একটা মূর্তিকে চুমু খেতে নাকি? আমি কি করব না করব সেটা কি এখন তোমাকে বলে করতে হবে? কিরণ দুদিকে জোরে জোরে মাথা নাড়ালো। না তো, তোমার যা ইচ্ছে করো, আমার কি? এই বলে সে উকি দিয়ে মূর্তিটা দেখলো। মেয়েটি অনেক সুন্দর, চোখ বন্ধ করে আছে, হাতের ওপর মাথা দিয়ে, মনে হয় ঘুমোচ্ছে। ঘুমন্ত মেয়ের সুযোগ নিতে লজ্জা লাগে না? কিরণ ফিক করে হেসে দিল কথাটি বলতে গিয়ে, কিন্তু উজানের ধারালো দৃষ্টি তার দিকে বিদ্ধ হয়ে আছে দেখে হাসি থামানোর চেষ্টা করে সোজা হয়ে দাঁড়ালো। কয়েক মুহূর্ত উজান কিরণকে তার সুচালো দৃষ্টির তোপে রেখে ফের বারান্দায় চলে গেল। সাদা কাপড় দিয়ে ঢেকে দিল মূর্তিটাকে। নিচে যে মাটিগুলো পড়ে আছে সেগুলো পরিষ্কার করে ক্যাম্পাসগুলো আনপ্যাক করো। উজান হুকুম করলো। কিরণ কাজে লেগে পড়ল। কিরণ ঘুম থেকে উঠল সকাল 7:30টায়। প্রকৃতি তখন হিমশীতল। গত রাতে জানলা বন্ধ করতে ভুলে গিয়েছিল, বিদায় সারা রুমে ঠান্ডার দাপট চলছে। শীতে দাঁতে দাঁত লেগে আসছিল কিরণের। গায়ে চাদর জড়িয়ে মাথায় মাংকি টুপি পরে রান্নাঘরে আসলো। কড়া 1 কাপ চা বানিয়ে ড্রয়িং রুমে বসলো। বাইরে এতই কুয়াশা যে দেখলে মনে হয় এখন ভোর 4টে। সামান্য আলোটুকুও নেই। হঠাৎ ঠক ঠক শব্দ করে উঠল মেন দরজাটা। কিরণ তখন চায়ের কাপে প্রথম চুমুক দিচ্ছিল। আকস্মিক আওয়াজে কিরণের আত্মা তরাক করে লাফিয়ে ওঠে, যার দরুন আর ঠোঁট পুড়ে যায়। পুড়ে যাওয়া ঠোঁটটাকে সামান্য কাতরানোর সময় না দিয়ে আবারও আওয়াজ আসলো। এবার কলিং বেলের আওয়াজ। কিরণ ভাবে আবার রিয়ানা আসেনি তো। সে গিয়ে কি হলে চোখ রাখতে দেখে উজান। উজানের কাছে তো চাবি থাকেই। তাহলে কিরণ দরজাটা খুলে দিতে উজান বড় বড় পা ফেলে উপরে চলে যায়। কম সময়ের জন্য হলেও কিরণ লক্ষ্য করে উজানের কপালে গালে রক্তের দাগ। উজানের গালে থাকা কাটা দাগ থেকেও রক্ত বেরোচ্ছে। সে কিছু বলার সুযোগ পায় না। তার আগেই উজানের রুমের দরজা বন্ধের আওয়াজ পাওয়া যায়। কিরণ কপাল কুঁচকে ভাবতে থাকলো আসলে ঠিক কী হয়েছে। উজান হঠাৎ চোট পেল কিভাবে? কারোর সাথে মারামারি করেনি তো? উজান তো ওই রকম ছেলেও নয়, আবার করতেও তো পারে। কিরণ এসে সোফায় বসলো পা উঠিয়ে। ততক্ষণে চা হাফ ঠান্ডা হয়ে গেছে। বিরক্তিতে মুখ তেতো হয়ে গেল কিরণের। কিন্তু চা তো আর ফেলে দেওয়া যাবে না, আবার গরম করতে জ্বালা। তাই সে শরবতের মতন এক চুমুকে পান করে দিল। তারপর ঝিম ধরে বসে রইল সোফায়। আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে, তাই এখন ঘুম আসছে। সোফাতেই ঢুলতে লাগলো সে। চোখটা যখন একটু লেগে আসবে করছে, তখনই মোবাইলে টুং টুং আওয়াজ তুলে বেজে উঠল। কিরণের মুখ দিয়ে বিশ্রে একটা গালি আসতে কেউ আসলো না। মোবাইল নিয়ে দেখে জাওয়ান ভিডিও কল করেছে। চক্রান্ত শব্দ তুলে কিরণ তার রুমে গিয়ে দেওয়াল ঘেঁষে দাঁড়িয়ে পড়ে। ক্যামেরাটা নিজের দিকে এমনভাবে সেট করলো যাতে জুব আশপাশে না দেখতে পারে। জাওয়ান ভিডিও কল দিয়ে চুপচাপ কিরণকে দেখতে থাকে। সে বিছানায় উল্টো হয়ে শুয়ে আছে। জুবের মুখটা হাসি হাসি। জাভান কথা না বলা অবধি কিরণ কোনো কথাই বলল না। সে মুখ গম্ভীর করে রেখেছে। আমার কিরণটার মন খারাপ? জাভান স্ফীত কণ্ঠে বলল, না তো। কিরণ স্বাভাবিকতা বজায় রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। জুবের সাথে এখনও সে স্বাভাবিক হতে পারেনি। জুবকে দেখলেই তার মাথা গরম হয়ে যায়। ইচ্ছে করে জুবকে মেরে ফেলতে, তাহলে এর মতো জানোয়ার বিয়ে করার লাগতো না। তাহলে মুখ অমন করে আছো কেন জান? হিউ জান, ঢং কত ছাগলের। কিরণ মনে মনে ভেঙচি কাটে। কথা বলছো না কেন? মাত্র ঘুম থেকে উঠেছি তো তাই। ওহ জান, শোনো, তোমার সাথে একটা ব্যাপার ক্লিয়ার করতে চাই আমি। বলো। তুমি মনোযোগ দিচ্ছ না। আমার মনোযোগ আছে, তুমি বলতে থাকো। কিরণ অবহেলায় বলল, আচ্ছা শোনো, মন দিয়ে শুনবে, কোনো রিয়েক্ট করবে না প্লিজ। আরে কি আজব, বলো না তুমি। কণ্ঠে বিরক্তি। ওয়েট। জুব বড় একটা শ্বাস নিল। বলা আরম্ভ করলো, ওই দিনের ব্যাপারটা তোমার কাছে ক্লিয়ার করা উচিত। আমি শুনতে চাই না এসব ব্যাপারে। আর কিছু বলার থাকলে বলো। জুব ভাবে কিরণ অভিমান করেছে, অথচ কিরণের মনটা বিষিয়ে উঠছিল জুবের এই ঢঙে। এখন আবার কি কাহিনী বানায় কে জানে। না, তোমাকে শুনতে হবে। যদি না শোনো আমি কিন্তু ময়মনসিংহে চলে আসবো, তখন সামনে বসিয়ে শোনাবো। আশা লাগবে না, বলো। ওই দিন কি হয়েছিল কি? রাতের বেলায় আমি অ্যাডাল্ট ভিডিও দেখছিলাম।
কোনো দ্বিধা ছাড়াই যুগ বলে যাচ্ছিল, আর কিরণ দাঁত খিটিয়ে তার বানানো গল্প শুনতে লাগলো। তখন হঠাৎ কলিং বেল বেজে ওঠে। তো আমি ভেবেছি উজান, তাই আমি দরজা খুলেই আবার রুমে চলে আসি। আমি জানতাম না আসলে যে ইয়ানা এসেছে। আমার রুমের দরজাও তখন খোলা ছিল, আর দেখি কেউ একজন এসে হেসে উঠল। ফিরে দেখি ইয়ানা, হাতে গোলাপ ফুল কতগুলো। আমি মোবাইলটা রেখে উঠে দাঁড়িয়েছিলাম। ততক্ষণে আমার রাগ লাগছিল ইয়ানাকে দেখে। ওকে বের হয়ে যেতে বললাম। ও বলল সে ভেবেছিল উজান বাসায় আছে, কারণ উজান নাকি ইয়ানাকে বলেছিল সে রাতে বাসায় আসবে। আমাকে অনুরোধ করলো এখন যাতে একটু থাকতে দেয়, তারপর উজান চলে যাবে। উজানের ফ্ল্যাটের চাবি আমার কাছে ছিল না যে ইয়ানাকে ওখানে পাঠাবো। তখন আমার আসলে আসলে যে কি হয়েছিল আর কোন পাগলা কুকুরে কামড়াইছিল যে ইয়ানাকে আমি থাকতে দিয়েছিলাম। এই বলে যুব থামলো। কিরণের প্রতিক্রিয়া তখন নির্বিকার। কিরণকে এমন নির্জীব থাকতে দেখে যুবের খুব কষ্ট হয়। তার কিরণটা ভেতরে ভেতরে নিশ্চয়ই দুমড়ে মুচড়ে যাচ্ছে। জানো, এগুলো শুনতে তোমার খুব কষ্ট হচ্ছে তাই না? যুবের চোখে অনুতপ্ততা। তুমি বলতে থাকো। গম্ভীর কণ্ঠ কিরণের। আমি কিন্তু তখন একটা শর্টস পরেছিলাম। তারপর আমি দরজা বন্ধ করেই ভিডিও দেখতে বসলাম। তখন ইয়ানা নক করলো দরজা। আমি মোবাইল রেখে দরজা খুলে দিলাম। ও বলল জামা ভিজে গেছে পানি পড়ে, ঠান্ডায় থাকতে পারছে না, তাই আমার একটা টি শার্ট বা শার্ট দিতে। ও নিজে একটা শার্ট বেছে নিল। আমি তখন খাটে বসেছিলাম আর ওর যাওয়ার অপেক্ষা করছিলাম। ও তখন আমার ওয়াশরুমে গিয়েই চেঞ্জ করে আসলো। আমার অনেক ঘুম আসছিল তখন। ভাবলাম ঘুমিয়ে পড়বো। মোবাইল অফ করে আমিও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। তো ও হঠাৎ আমার সামনে এসে আমার শার্ট পরেই। আমার তখন চোখে ঘুম, কিন্তু ও রুম থেকে যাচ্ছিলই না। আমি বললাম যে যাওয়ার সময় দরজাটা আটকে যেতে। বিশ্বাস করো, আমার মাথায় যে কেন ওই দিন শান্ত ছিল আমি নিজেও জানলাম না। আমার উচিত ছিল ওকে ধাক্কা মেরে বের করে দেওয়া, অথচ আমার এসব মাথাতেই ছিল না। কিরণ তখন বিড়বিড় করে বলল, মাথায় থাকবে কিভাবে? তখন তো খালি আজে বাজে ভিডিও মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছিল। কিছু বললে কিরণ? বলছি, তারপর কি হয়েছে? তারপর আমার যখন চোখ লেগে আসছিল, অনুভব করলাম ইয়ানা আমার পাশে এসে বসে আমার দিকে এগিয়ে আসছে কিস করার জন্য। কিন্তু আমার তখন অনেক ঘুম পাচ্ছিল যে আমি ওকে ধাক্কা মেরে সরিয়ে দেই। তারপর আমি ঘুমিয়ে পড়ি। আর সকালে উঠে তোমাকে দেখি, তোমাকে রাখতে দেখে আর ইয়ানাকে আমার শার্টে দেখে আমার তখন মনে হয়েছিল তুমি হয়তো ভুল ভাবছো আমাকে। আসলে তাই। আমি কিন্তু নেকেড ছিলাম না কিরণ, আমার পরনের শর্টস ছিল। তুমি খেয়াল করেছো কিনা জানি না। কিরণের মনে পড়লো যুবের কোমর থেকে বাকি অর্ধেক চাদরে জড়ানো ছিল, আর ওর শর্টস ফ্লোরে পড়েছিল। লাভ, তুমি আমাকে ভুল বুঝছো। ইয়ানার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ও আসলে তোমাকে সহ্য করতে পারে না, তাই এই নাটকটা করেছিল যাতে তোমার আর আমার মধ্যে ভুল বোঝাবুঝি হয়। আমি কোনোদিন কোনো মেয়ের সাথে কথাই বলিনি, আর ইন্টিমেসি তো দূরের কথা। এই বলে যুব মুখ ছোট করে ফেলল। কিরণ মনে মনে বলল, ও, আর কিছু বলবেন? মাইক সামনে ধরবো? উজানের ফোনে যে মেসেজ পাঠিয়েছেন সেটা আমি দেখিনি ভেবেছেন? ছাগল, কাহিনীও তো সুন্দর করে বানাতে জানে না। তবে তোমার ভুল বোঝারই কথা, তোমাকে ভুল বোঝানো হয়েছে। এ পর্যায়ে কিরণের কান খাড়া হয়ে গেল। মানে? সব উজানের দোষ। উজান হয়তো জানতো এসব ব্যাপারে, তাই সে তোমাকে আমার ফাঁদে নিয়ে আসতে যাতে তুমি আমাকে ভুল বোঝো। আসলে ঘরের সূত্র বিভীষণ। বলে যুব চোয়াল শক্ত করে ফেলল। ওয়েট, এখানে উজান আসলো কোথা থেকে? কারণ ও তোমাকে নিয়ে এসেছে। তুমি কিভাবে বুঝলে যে ও নিয়ে গিয়েছিল আমায়? তুমি কোনোদিন নিজ থেকে আমার বাসায় আসতেই না, অথচ সেই দিনই আসলে, তাও আবার তোমার সাথে ছিল উজান। এসব উজানের প্ল্যান, শালা মাদার ফাকার। কিরণ হতবাক হয়। নিজের ভাইকে ভুল বুঝে আবার গালাগাল করছে। হঠাৎ কিরণের মনে পড়লো উজানের ওই অবস্থা। জাহান কিছু করেনি তো? সে জিজ্ঞেস করলো, উজান তো গতকাল বাসায় গিয়েছিল, তুমি এই ব্যাপারে কিছু বলেছো? বলেছি মানে? একদম ধুয়ে দিয়েছি ওকে। কি করেছো? মেরেছো? একটু মারতে পেরেছি। আমার তো ইচ্ছে ছিল ওকে জীবন্ত কবর দেব, অথচ আমাকে আহত করলো দেখো। এই বলে যুব তার হাতের আর পেটের ক্ষত কিরণকে দেখালো। তবে আমি উজানকে বেশি মেরেছি জানো। কথাটা বলে যুব ঠোঁট টেনে হাসলো। কিরণ হতভম্ব। ভাইকে মেরে আবার সেটা প্রাউড করে বলছে, যেন বড় কোনো পুরস্কার পেয়েছে।
উজান তো কিরণকে নিয়ে যায়নি, বরং কিরণ নিজেই গিয়েছিল তার কাছে। আর উজান উল্টো ভাইয়ের দোষ ঢাকার জন্য কিরণকে ফ্ল্যাটে ঢুকতে বারণ করেছিল। জামান কি আসলে কোনো সাইকো? কিরণ একজন বাইরের মেয়ে, আর এই বাইরের মেয়ের জন্য নিজের ভাইকে মারল। তা আবার জুভের নিজের মনে গড়া বানোয়াট কাহিনী, যেখানে আসলে উজানের কোনো হস্তক্ষেপ নেই। যেই ভাই ছোট ভাইয়ের অপকর্ম ঢাকতে 100টা মিথ্যা বলল, জুবকে খুশি রাখার জন্য কিরণকে অনুরোধ করলো, সেই ভাইকে ভুল বুঝে তার উপর হাত চালিয়েছে। সত্যি না জেনেই জাওয়ান এমন কাজ করেছে। উজান জুবকে বাঁচাতে বলে ইয়ানা দোষী, আর এদিকে জুব উজানকে ফাঁসাতে বলে উজান আর ইয়ানা দোষী। কেউ মিথ্যা সাজাতেই পারে না। কে মিথ্যে বলছে আর কে সত্যি বলছে? কিরণ দীর্ঘশ্বাস ফেলে বলল, তোমারই ভুল হচ্ছে জুব। উজান আমাকে নিয়ে যায়নি, আমি গিয়েছিলাম। তুমি উজানকে বাঁচানোর জন্য মিথ্যা বলছো না তো? জুব সন্দেহী গলায় বলল। কিরণ কিং কর্তব্য বিমূর। হ্যাঁ জুব, আমি মিথ্যে বলবো কেন? এতে আমার কি ফায়দা? নিজে ভুল করে খালি অন্যের উপর দোষ চাপাও কেন তুমি? বললাম তো আমার কোনো ভুল নেই, এসব ইয়ানা ইচ্ছে করে করেছে। ওই ডাইনিকে আমি কাছে পাই, মেরে ফেলবো। কিরণের এখন কিচ্ছু বলতে ইচ্ছে করলো না। কৈফত দিয়ে উজানের পক্ষে কথা বলার কোনো মানেই নেই। একদম ঠিক হয়েছে, কিরণের জীবন হেল করে নিজেরা সুখে থাকবে। আহ, রাখো এখন, তোমার সাথে কথা বাড়াতে ইচ্ছে করছে না। আমার ক্ষুধা লেগেছে, আমি গেলাম। তুমি খাও, আমি দেখি। মোবাইলে চার্জ নেই, রাখি, পরে কথা হবে। খট করে কেটে দিল ফোনটা। সঙ্গে সঙ্গে জুভের মেসেজ। বিকেলে কল করবো লাভ। কিরণ ফোন অফ করে দিল। উজানের সাথে এই ব্যাপারে কথা বলতে হবে। কিরণ মন্থর গতিতে উজানের রুমে গেল। দেখলো দরজা ভেজানো। তাও নক করলো কিরণ, যদি আবার অভদ্র বলে অপমান করে। অনেকক্ষণ নক করার পরও যখন উজান এসে দরজা পুরোপুরি খুলল না, তখন কিরণ দরজার ফাঁক দিয়ে দেখলো উজান বারান্দায় বসে আছে। সেবার অনুমতি ছাড়াই ঢুকে গেল। বেতে চেয়ারে উজান বসে আছে, দৃষ্টি তার শূন্যে। মুখের হাবভাব বুঝতে পারল না কিরণ। বুঝবেই বা কবে সে? উজান হাসুক, রাগুক, কষ্ট পাক, তারপরও তার মুখ নির্বিকার থাকে। এবারও তাই। তার ভেতরে আসলে কি চলছে কিরণ বুঝতে পারে না। কিরণ গলা খাকিয়ে দেয়, তাতে উজান তার দিকে ফিরল না। তাই কিরণ 2 হাত পেছনে নিয়ে শটান হয়ে দাঁড়িয়ে বলল, কি লাভ হলো ভাইয়ের জন্য এত কিছু করে, যেখানে তোমার ভাই তোমাকে বিশ্বাস অবধি করে না? উজান তাও চুপ। কিরণ উজানকে ভালো করে দেখলো। উজানের চশমা নেই, কপাল কেটে রক্ত শুকিয়ে গেছে, গালে কালছে দাগ, ঠোঁট কেটে গেছে। ভালোই মেরেছে দেখি। কিরণ এবার ধীর পায়ে স্থান ত্যাগ করে। উজান চোখ বুজে মাথা হেলিয়ে দেয় চেয়ারে। খুব বড় করে গভীর শ্বাস ফেলে। ভেতরে বিষাদ তিক্ততা বের করতে চায়, পারে না। গত রাতে যখন সে ফ্ল্যাটে যায় তখন গভীর রাত। দেরি হয়ে গিয়েছিল তার কাজ শেষ করতে করতে। তখন জুব ঘুমে। জুবের সাথে উজানের তেমন একটা দেখা হয়নি বলা চলে। কিরণ যখন চলে গিয়েছিল উন্মাদ জুবকে সামলানোর জন্য, ওই দিন শুধু উজান গিয়েছিল। তারপর যখন কিরণকে তার বাংলোয় নিয়ে আসে, সে জুবকে এটা বলে যে কিরণের ভাইয়ের অবস্থা খুবই খারাপ, তাই কিরণ ময়মনসিংহ রয়ে গেছে। জুব মানতে চায়নি প্রথমে। সে শোনা মাত্রই ময়মনসিংহ যাওয়ার প্রস্তুতি নিয়েছিল, কিন্তু উজান তাকে অনেক বুঝিয়ে শুনিয়ে বাসায় রেখেছে। তারপর থেকে উজান নিজের কাজেই থাকে, আর জুবের সাথে তার দেখা হয় না। উজান যখন বাসায় আসে তখন জুব ঘুমে থাকে, আবার যখন চলে যায় তখনও জুব ঘুমে থাকে। এমনিতে তার এই বাসায় আসার কোনো দরকার নেই, যেহেতু তার সব আর্ট সরঞ্জাম বাংলোতে নিয়ে গেছে। উজান চেয়েছিল বাংলোতেই থেকে যেতে, কিন্তু একা একটা বাসায় একজন ছেলে আর মেয়ে থাকবে, সেটা কেমন অশোভন লাগে তার নিজের কাছে। তাই ফ্ল্যাটে চলে আসে। বিষয়টা এখানে শেষ হতে পারত, কিন্তু না। আজ সকালে উজানের দরজায় তীব্র আঘাতের আওয়াজে ঘুম ভেঙে যায়। দরজা খোলার সঙ্গে সঙ্গে জুব হঠাৎ তার উপর আক্রমণ করে বসে। হাত মুষ্টিবদ্ধ করে উজানের পেটে 2টা ঘুষি লাগায়। ঘটনার আকস্মিকতায় উজান হতভম্ব হয়ে যায়। প্রথমে কিছুই বুঝতে পারে না কেন জুব এমন করেছে। তাই সে জুবকে ধাক্কা মেরে সরিয়ে শান্ত হতে পারে, কিন্তু জুব শান্ত না থেকে উল্টে আরও তেড়ে আসে। হাতের কাছে পাওয়া ফুলদানি নিয়ে উজানকে মারতে চাইলে উজান নিজেকে রক্ষা করার জন্য জুবের পেটে লাথি দেয়। জীবনে প্রথম সে ভাইকে মারল, তা ভেবে তার ভেতরটা তখন আফসোসের উত্তাপে জ্বলছিল। লাঠিটা বোধহয় একটু জোরে লেগেছিল, কারণ জুব পেটে হাত দিয়ে বসে পড়ে। উজানের এতে অনেক খারাপ লাগলো। শত হোক ভাই তো, কিন্তু নিজেকে রক্ষা করার এর চেয়ে ভালো উপায় তখন তার মাথায় আসেনি। সে গিয়ে জুবকে ধরার চেষ্টা করলে জুব তাকে বাধা দেয়। সে পেটে হাত দিয়ে দাঁতে দাঁত চেপে জুবের মুখের মধ্যে ঘুষি লাগিয়ে দেয়। এর মাঝে জুবের কথাবার্তায় বুঝে গিয়েছিল সে ওই দিনের ঘটনার জন্য উজানকে দায়ী করছে। উজান কিছু বলার সুযোগ পায় না। তার আগে জুব হাতের কাছে যা পায় তাই ছুঁড়ে মারে, আর অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে।
উজান স্তব্ধ হয়ে যায় জুবের মুখের ভাষা শুনে। কি খারাপ ভাষায় তাকে গালাগাল করছে। গালিগালাজ অবধি ঠিক ছিল, কিন্তু তারপর জুব তার লাইন ক্রস করে ফেলে। চরম কিছু সত্যি কথা ছুঁড়ে মারে উজানকে। সে নির্বাক হয়ে যায় তা শুনে। জুবের এই কথাগুলো তীরের মতো ছুটে এসে উজানের বুকের মধ্যিখানটায় আঘাত হানে। কঠিন কথা তীরের ফলাগুলো উজানকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে নিঃস্ব করে দিল। কার জন্য এত কিছু করলো সে? ছোট থেকে জাহান যা চেয়েছে সব দেওয়ার চেষ্টা করেছে উজান, শুধুমাত্র তার ভাই ভালো থাকবে বলে, ভাইয়ের কষ্ট হবে বলে নিজের পছন্দ অপছন্দ পরিবর্তন করলো। এই এত বিসর্জন, এত ত্যাগ কার জন্য করা? আজ সেই ভাইটি তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে উজান আসলে তার কেউ নয়। সে জুবের পরিবারে উড়ে এসে জুড়ে বসা একজন। তারপর আর উজান কিচ্ছু বলেনি। অগোছালো পায়ে তক্ষুনি চলে এসেছে বাংলোয়। কিরণ আবার এসেছে, হাতে তার মেডিকিট বক্স। উজান চোখ বন্ধ করে আছে। উজানের কি কষ্ট হচ্ছে? সে উজানের সামনে ছোট টেবিলটায় বক্সটা রাখলো। উজান চোখ মেলে তাকালো টেবিলের দিকে, কিছুই বলল না। ক্ষতস্থানে লাগিয়ে নাও। এই বলে কিরণ চলে যেতে লাগলো। তারপর দরজার সামনে দাঁড়িয়ে উজানকে পর্যবেক্ষণ করতে লাগলো। দীর্ঘ 10 মিনিট পর উজান ফার্স্ট এড বক্সের দিকে হাত বাড়ালো, কিন্তু বক্সটা খুলতে গিয়ে তার হাত টনটন করে উঠলো ব্যথায়। ফলে বক্সটা উল্টে পড়লো। উজান 2 হাতের দিকে তাকালো। 2 হাতের তালুর ক্ষত গভীর। কিরণ পেছন থেকে সবটাই দেখলো। মানবতা দেখিয়ে এবার সে এগিয়ে আসলো। হেল্প লাগবে?